তো হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু সাকসেসবাজ একাডেমি। সাকসেসবাজ একাডেমিতে তোমাদের আরও একবার স্বাগত জানাই। তো যেমনটা তোমরা সবাই জানতেই পেরে গেছো যে 29শে জানুয়ারি থেকে তোমাদের ডাব্লিউবি কনস্টেবলের যে এক্সাম ছিল, সেই এক্সামের কিন্তু ইন্টারভিউ শুরু হয়ে যাচ্ছে। অর্থাৎ তোমরা কিন্তু এসে পৌঁছেছো একদম চরমতম অন্তিম পর্যায়ে। এখান থেকে তোমাদের আর ফিরে যাওয়ার কিন্তু কোনো রাস্তা নেই। এখান থেকে হয় তোমাকে আগে যেতে হবে, তা না হলে কিন্তু আবার তোমাকে সেই জিরো থেকে স্টার্ট করতে হবে। তো এখন তোমাদের হাতে সব থেকে কম সময় রয়েছে যে ইন্টারভিউ প্রিপারেশনটা খুব ভালো করে নেওয়ার জন্য। এই জন্য আমরা কিছু গাইডলাইন তোমাদেরকে দিচ্ছি, যেটা তোমরা মেনে চললে অবশ্যই ইন্টারভিউতে 12+ স্কোর করতে পারবে, এবং যেটা তোমাদের কাছে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা যে সমস্ত আপডেট অনুযায়ী বিভিন্ন ফাইনাল কাট অফের কথা উঠে আসছে, সেখানে কিন্তু 10+ নাম্বার পাওয়াটা অবশ্যই কিন্তু জরুরি। ঠিক আছে, তো চলো আজকে একটা ছোট্ট আমাদের ভিডিওর মধ্যে দিয়ে আমি জানিয়ে দেবো যে বিশেষ করে যখন আমি ইন্টারভিউ দিয়েছিলাম এবং আমি কিভাবে আমার ইন্টারভিউ সাকসেসফুলি দিয়েছিলাম, এবং সেখানে 13+, আমার ইন্টারভিউ মার্কস ছিল 13.25। ঠিক আছে, তো এই যে 13.25 এই যে মার্কসটা, এটা একটা যথেষ্ট হ্যান্ডসাম মার্কস আউট অফ 15। তো সেটা আমি কি করে পেলাম, আমার যে কি এক্সপিরিয়েন্স ছিল, সেটা আমি প্রথম থেকে একদম জিরো থেকে শেষ অবধি আলোচনা করব। তোমরা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথা আমি বলবো, যেগুলো কিন্তু তোমরা মিস করে গেলে একেবারেই কিন্তু অনেক বড় ভুল করে ফেলবে যেটা। ঠিক আছে, তো কাজেই ভিডিওটা না স্কিপ করে শেষ পর্যন্ত দেখো। আশা করি এই ভিডিও তোমাদের কাছে অনেক ইনফরমেটিভ হতে চলেছে। তো যেমনটা আমার যেদিন ইন্টারভিউ ছিল, ইন্টারভিউ ডেট ছিল অ্যাকচুয়ালি 26শে আগস্ট। 26শে আগস্ট আমার ইন্টারভিউ ডেট ছিল। আমি 2রা আগস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করে, গ্র্যাজুয়েশনের যে মার্কশিট সেটা 2রা আগস্ট হাতে পাই, এবং 26শে আগস্ট আমি ইন্টারভিউ দিতে চাই। আমার ইন্টারভিউ ছিল দুর্গাপুরে। আমি যথাযথ টাইমে ইন্টারভিউ সেন্টারে পৌঁছে যাই, এবং ইন্টারভিউ সেন্টারে সাধারণত চেষ্টা করবে 1 থেকে 2 ঘন্টা আগে পৌঁছানোর। আমি 2 ঘন্টা আগে পৌঁছে গেছিলাম। আমি সেখানে পাশে একটি রুম নিয়ে নিজের মতো করে চেঞ্জ করে নিজের মতো সেখানে যাওয়ার জন্য প্রস্তুত হই, এবং সঠিক টাইমের থেকে 1 ঘন্টা আগে গিয়ে ইন্টারভিউ যে স্পট, সেখানে গিয়ে কিন্তু হাজির হই। তো তারপরে আমাদের যেমন অ্যাজ ইউজুয়াল ডকুমেন্ট ভেরিফিকেশন হয়, সেরকম কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন করা হলো। ডকুমেন্ট ভেরিফিকেশনে আমার গ্র্যাজুয়েশন যেহেতু রিসেন্টলি কমপ্লিট হয়েছে, আমি গ্র্যাজুয়েশনের মার্কশিটটা অ্যাড করে দিলাম, যাতে আমার ওখানে গ্র্যাজুয়েশনটা তোলা থাকে। তোমরাও চেষ্টা করবে, যার যতটা ডিগ্রি আছে। অনেকে অনেক কথা বলবে যে গ্র্যাজুয়েশন দিলে ভেরিফিকেশন আটকে যায়। কিচ্ছু হয় না ভাই। গ্র্যাজুয়েশন দেওয়া থাকা মানে তোমার কোয়ালিফিকেশন ওখানে বোর্ড জেনে থাকলো, এবং তুমি যে জবটা করবে ইন ফিউচারে, সেখানে তুমি বিভিন্ন ফেসিলিটিস, যেখানে গ্র্যাজুয়েশন থাকলে যে ফেসিলিটিসগুলো পাওয়া যায় বা যে ধরনের পোস্টগুলো তুমি হোল্ড করতে পারবে, সেগুলো কিন্তু তুমি অতি সহজেই পেয়ে যাবে। যেমন বর্তমানে আমি গ্র্যাজুয়েশন অ্যাড করা ছিলই বলেই কিন্তু আমি বর্তমানে যখন চাকরি করছি, আমি বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে থাকি। ঠিক সিমিলারলি তোমাদের ক্ষেত্রেও কিন্তু এই ঘটনাটা ঘটবে। তো কাজেই অন্য কারোর কথায় কান না দিয়ে তোমার যতটা কোয়ালিফিকেশান, হায়েস্ট কোয়ালিফিকেশান রয়েছে, সেই হায়েস্ট কোয়ালিফিকেশান কিন্তু ওখানে অ্যাড করে যাবে। তো গেল এখানে ডকুমেন্টস ভেরিফিকেশনের বিষয়টা। তারপরে আমাদের যথারীতি একটি ঘরে বসতে দেওয়া হয়, এবং ঘরে বসার পরে মোটামুটি এক এক করে আমার 2টো শিফট ছিল, তো এক এক করে 2টো থেকে কিন্তু ডাকতে শুরু করে। আমার সম্ভবত 7 বা 8 নাম্বারের নাম ছিল। তো আমার আগেই আমার একটি পরিচিত বন্ধু ছিল, এবং তারপরে অন্য একটি ক্যান্ডিডেট ছিল, এবং তারপরে আমি ছিলাম। তো আমার যে পরিচিত বন্ধুটি ছিল, সে যখন ইন্টারভিউ বোর্ড থেকে বেরিয়ে এলো, তার মুখটা দেখে কিছুটা শুকনো মুখ লেগেছিল। তো আমার মনে হলো কি হয়তো ইন্টারভিউ বোর্ডে খুব কঠিন কোশ্চেন করছে, সে হয়তো পারছে না। তো এটা শুনে আমি যথেষ্ট পরিমাণ ঘাবড়ে গেছিলাম। আমি যথেষ্ট পরিমাণ ঘাবড়ে যাই, এবং ঠিক আমি ইন্টারভিউ বোর্ডে এন্টার করার আগেই, মানে আমার আগে যে ক্যান্ডিডেট ছিল তার যখন ইন্টারভিউ চলছিল, তখন রেসপেক্টেড ডিআইজি স্যার, যিনি ওই দিন ওই বোর্ডের যে ইনি হেড ছিলেন, তিনি তখন কিন্তু এন্টার করেছিলেন রুমে। তো এই বিষয়টা আমাকে একটুখানি কিন্তু আরও ভাবিয়েছিল, যেটাতে আমি আরও বেশি নার্ভাস হয়ে যাই যে ডিআইজি স্যার কিন্তু ভেতরে রয়েছেন। তো যার জন্য একটা বিশাল রকম নার্ভাসনেস নিয়ে আমি প্রথম দরজাটা খুলি, দরজাটায় নক করে যথারীতি বলি যে আমি কি ভেতরে আসতে পারি। তো তারা আমাকে সম্মতি দেয় এবং বলে হ্যাঁ ভেতরে এসো। তো আমি ভেতরে যাওয়ার পরে সবার প্রথমে আমি সবাইকে টাইম উইশ করি, এবং সবাইকে বলি যে গুড আফটারনুন স্যার, গুড আফটারনুন ম্যাম। তো আমার যে বোর্ড ছিল, সেই বোর্ডে কিন্তু মোটামুটি 9 জন মতো মেম্বার ছিল। 9 জন মেম্বার ছিল। সামনে 3 জন বসেছিল, আমার স্পষ্ট মনে আছে। এই সাইডে 2 জন বসেছিল, 3 আর 2 5 জন, এদিকে 2 জন বসেছিল, টোটাল 7 জন। আর যে 2 জন লোক ছিল, সে 2টো সিট ফাঁকা ছিল, এদিকে ডান দিকে এবং বাঁ দিকে। তো তারা ইন্টারভিউ চলাকালীন কিন্তু ওই 2 জন এন্টার করেছিলেন। ঠিক আছে, টোটাল 9 জন কিন্তু আমার যে প্যানেল ছিল, সেই প্যানেলে টোটাল 9 জন ছিল। এবার সামনে যে 3 জন ছিল, তাদের মধ্যে মাঝখানে ডিআইজি স্যার বসেছিলেন। তো যদিও তিনি যথেষ্ট হেল্পফুল এবং যথেষ্ট ফ্রেন্ডলি কথা বলছিলেন, কিন্তু আমার মনে ওই যে বললাম
প্রথমে একটা ঘাবড়ে যাওয়া ভয় ছিল। তো সেটা নিয়ে আমি যখন এন্টার করি, তারা যখন আমাকে বসতে বলে, তো বসার পরে যে যথারীতি তোমরা যে অ্যাপিয়ারেন্সে যে তোমরা ধন্যবাদ স্যার বা ধন্যবাদ ম্যাডাম যেটা বলো বা থ্যাংক ইউ, আমি ওটা বলতে ভুলে যাই। আমি তোমাদের আজকে এই জার্নির কথাটাই বলবো যে কিভাবে একটা নার্ভাসনেস কাটিয়ে উঠে ইন্টারভিউতে 13+ মার্কস পাওয়া যায়। আমি এতটা নার্ভাস ছিলাম যে আমি ওই থ্যাংক ইউ কথাটা বলতে ভুলে যাই, এবং আমার মোটামুটি বসার 7-8 সেকেন্ড পরে রিয়েলাইজ হয় যে আমি তো থ্যাংক ইউ বলিনি। তারা কিন্তু তখন আমার জন্য ওয়েট করছে যে আমি কিছু বললাম না কেন, তারা বুঝতে পারছে যে আমি নার্ভাস হয়ে গেছি। তো সেই সময় কিন্তু আমি বলি থ্যাংক ইউ স্যার, এবং সেটা খুব হালকা একটা আওয়াজে যা শোনা গেল। এটা শুনেই যিনি ডিআইজি স্যার ছিলেন তিনি হালকা মুচকি হাসলেন, তিনি বুঝে গেলেন যে ক্যান্ডিডেট পুরোপুরি নার্ভাস হয়ে গেছে। তো এরপরেই তারা একের পর এক কোশ্চেন করতে শুরু করেন। আমার প্রথম প্রশ্ন ছিল, নাম কিরণময় পাল? ইয়েস স্যার। তারা তারপর জিজ্ঞেস করলে, তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো? তো আমার যেহেতু গ্র্যাজুয়েশনটা ওখানে অ্যাড করা ছিল, আমি বললাম হ্যাঁ স্যার, আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। কবে করেছো? ব্যাক টু ব্যাক কোশ্চেন হচ্ছে, কবে করেছো? আমি বললাম স্যার, গত 2রা আগস্ট আমি গ্র্যাজুয়েশনের মার্কশিট হাতে পেয়েছি, এবং গত জুলাই মাসে আমি এক্সাম দিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, তো তুমি কোন ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো? তখন আমি বললাম স্যার, আমি কল্যাণী ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। এরপরে সব থেকে ট্রিকি কোশ্চেন সেটা হচ্ছে করা হয় যে কল্যাণী ইউনিভার্সিটি কার নামে, কল্যাণী ইউনিভার্সিটি কার নামে। আমি এতটা পরিমাণে নার্ভাস ছিলাম যে কল্যাণী ইউনিভার্সিটি, এই যে কল্যাণী নামটা তোমরা সবাই জানো যে বিধানচন্দ্র রায়ের বান্ধবী ছিলেন, যার নাম ছিল কল্যাণী, যার সঙ্গে তার বিবাহ হওয়ার কথা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত হয়নি। তো তিনি তাকে এতটাই ভালোবাসতেন যে তার জন্য সারা জীবন বিয়ে না করে কাটিয়ে দিয়েছেন, এবং কল্যাণী নামে শহরটাও প্রতিষ্ঠা করেছেন। তো এই যে কল্যাণী শহর বা কল্যাণী ইউনিভার্সিটি, এই নামটা তো ওনার নামে। তো এই কথাটা আমার জানা ছিল, কিন্তু আমার মাথা থেকে পুরোপুরি বেরিয়ে গেছে। আমি শুধুমাত্র তখন এরকম একটা থিঙ্কিং মাথার মধ্যে চলছে যে বিভিন্ন কলেজ বা বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন মনীষীর নামে হয়, যেমন অনেকে শুনে থাকবে ডিএল রয় কলেজ হয়, তারপরে বিদ্যাসাগর কলেজ হয়। তো আমি এরকম কিছু টার্ম মাথার মধ্যে আমার ঘুরছে। তো এরকম করতে করতে আমি যখন দেখছি পারছি না, 2-3 সেকেন্ডের মাথায় আমি বললাম সরি স্যার, এটা আমার জানা নেই, তবে আমি অবশ্যই জেনে নেওয়ার চেষ্টা করব। এই অ্যাপিয়ারেন্সটা তোমরাও রাখবে। তো ঠিক আছে। তো তারপরে তারা কিন্তু আমাকে একটু চেষ্টা করছিল যাতে আমি নার্ভাসনেসটা কাটিয়ে উঠি। তারা পরবর্তী কোশ্চেন করলো, আচ্ছা বলো তো কল্যাণী শহরটা কে প্রতিষ্ঠা করেন, এটা কি তোমার জানা আছে? হ্যাঁ স্যার। মানে তারা কিন্তু আমাকে ধরানোর চেষ্টা করছে যে কল্যাণী বিধানচন্দ্র রায়ের কিন্তু গার্লফ্রেন্ড। আমি তখন বললাম স্যার, বিধানচন্দ্র রায়। এইবার এইখানে সব থেকে আর একটা বড় ভুল আমি কি করি, বিধানচন্দ্র রায় বলতে গিয়ে আমি যেখানে ইন্টারভিউ দিতে গেছিলাম সেই জায়গাটা স্থানীয় নাম ছিল বিধাননগর, ঠিক আছে। তো আমি বিধানচন্দ্র রায়ের জায়গায় আমি বলি বিধাননগর রায়। কথাটা খুব ভালো করে বুঝবে, বিধানচন্দ্র রায়কে আমি বললাম বিধাননগর রায়, ঠিক আছে। এবার আমি যখন ফ্লোতে কথাটা বলছি বিধাননগর, এই বিধানচন্দ্র জায়গায় বিধাননগর, এই লাস্টের মোমেন্টে নাই নগরটা একদম স্লো আস্তে হয়ে গেছে, বিধানচন্দ্র না বলে বিধাননগর রায় এরকম ভাবে বলছি, বিধাননগর রায়। এই যে কথাটা বললাম, তারা বুঝতে পেরে গেছে, তারা কিন্তু এটা শুনতে পারেনি যে বিধাননগর রায় যদি শুনতে, তাহলে আজকে আমি চাকরি করতাম না, আমি কনফার্ম। তো তারা হয়তো সেটা শুনতে পারেনি নগর কথা, কিন্তু তারা এটা বুঝতে পেরেছে ও বিধানচন্দ্র রায় বলেনি, অন্য কিছু একটা বলেছে। হ্যাঁ কি বললে, এরকম ভাবে আমাকে রিফ্লেক্ট কোশ্চেন করা হলো। তো আমি বললাম স্যার, মাননীয় বিধানচন্দ্র রায়। বলছে, আবার একজন হাসলেন, মুচকি হাসলেন, এসে বললেন আচ্ছা উনি তো ডক্টর ছিলেন। তো আমি এতটা পরিমাণে নার্ভাস, আবার আমি ঘুরিয়ে বললাম স্যার, মাননীয় ডক্টর বিধানচন্দ্র রায়। তো এই গেল হচ্ছে এই বিধানচন্দ্র লাইনের কাহিনী। তারপরে তারা হেসে বিষয়টাকে স্কিপ করবে। তারপরে একজন ম্যাডাম ছিলেন, যিনি বললেন যে আচ্ছা তোমার কোন বিষয়ে গ্র্যাজুয়েশন? আমি বললাম যে ম্যাম, আমার জিওগ্রাফি বিষয়ে আমি গ্র্যাজুয়েশন করেছি। আচ্ছা ওয়েল, তো তাহলে তুমি একটা কাজ করো, তুমি আমাদের পশ্চিমবঙ্গকে ভূপ্রাকৃতিক বিভাগ করো, মানে ভূপ্রাকৃতিকভাবে পশ্চিমবঙ্গকে ভাগ করো। ঠিক আছে। আমি যথারীতি 5টা ভাগের কথা বললাম, পার্বত্য অঞ্চল, আমাদের মালভূমি অঞ্চল, আমাদের বিস্তীর্ণ গাঙ্গেয় সমভূমি অঞ্চল, এবং আমাদের তোমার যে জঙ্গলমহলের যে এরিয়াগুলো, সেই এরিয়াগুলোকে নিয়ে বললাম। এবং সব থেকে বড় বিষয় যে উপকূলীয় সমভূমি, উপকূলীয় এলাকা, এটা আমি বলতে ভুলে যাই এবং স্কিপ করি। তো তারপরে তারা বলে যে আচ্ছা পশ্চিমবঙ্গে তো সমুদ্র উপকূলও রয়েছে। আমি বললাম হ্যাঁ ম্যাম। তো তাহলে উপকূলীয় সমভূমিটা তো তুমি বললে না। আমি তখনই সঙ্গে সঙ্গে ইয়েস ম্যাম, আমার ভুল হয়ে গেছে। উপকূলীয় সমভূমি যেগুলো আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা এবং মেদিনীপুরের কিছু এরিয়া জুড়ে আমরা দেখতে পাই। ব্যাস, এটা গেল আমার সাবজেক্টিভের প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, ওখানে এতটাই ট্রিকি প্রশ্ন করা হয়, আমাকে জিজ্ঞেস করা হয়
যে আচ্ছা বলো তো, যে আমাদের ভারতবর্ষে মৌসুমী বায়ু যখন আগমন ঘটে সেটা কোন দিক থেকে আগমন ঘটে? আমি বললাম যথারীতি যে ম্যাডাম দক্ষিণ পশ্চিম দিক থেকে মৌসুমী বায়ুর আগমন ঘটে এবং তার প্রভাবে কিন্তু ভারতবর্ষে বৃষ্টিপাত হয়। তো তারা তারপরে জিজ্ঞেস করে যে এই যে মৌসুমী বায়ু, এই মৌসুমী বায়ুতে তো ভারতবর্ষে বৃষ্টিপাত হয়, তাহলে ভারতবর্ষে মরুভূমি কেন সৃষ্টি হলো? বললাম এই কোশ্চেনটা বিশ্বাস করো আমার একদম আউট অফ সিলেবাস ছিল এবং আমার এ সম্পর্কে মানে বিন্দুমাত্র ধারণা ছিল না যে এই ধরনের এত ট্রিকি কোশ্চেন করতে পারে। যদি করতে পারে এরকম ধারণা আমার থাকতো আমি প্র্যাকটিস করে যেতাম, আমি একদম প্র্যাকটিস করে যাইনি, কিন্তু বেসিক ধারণা তো থাকে মানুষের। তো বেসিক ধারণার বশবর্তী হয়ে আমি বললাম ম্যাডাম পৃথিবীর সমস্ত উপমহাদেশ বা মহাদেশগুলির পশ্চিম ভাগে আমাদের মরুভূমির সৃষ্টি হয়েছে, সেরকম ভারতবর্ষেও থর মরুভূমি দেখা যায়। তো তারা কিন্তু এটাতে স্যাটিসফাই ছিল না, তারা বললো আরো ডিটেলস জানতে চাইছে যে আচ্ছা তো পশ্চিম ভাগে কেন মরুভূমি সৃষ্টি হচ্ছে বাবু একটু বলো। তো আমার কাছে সেই মুহূর্তে কোনো উত্তর ছিল না এবং যখন আমি প্রিভিয়াস এতগুলো কোশ্চেন ঘাবড়ে গেছি তখন এখানে এসে আরো ঘাবড়ে রয়েছি যে আমার সাবজেক্টের কোশ্চেন আমি বলতে পারছি না, এটা তো একটা বিশাল বড় ব্যাড ইমপ্রেশন, এরকম একটা জিনিস ভেতরে কিন্তু কাজ করছে। তো তারা কিন্তু আমাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করছিল যে আচ্ছা বাবু তুমি একবার চেষ্টা করো মৌসুমী বায়ুর গতিপথটা, মৌসুমী বায়ু দক্ষিণ পশ্চিম থেকে উত্তর পূর্বে যাচ্ছে, তো এই গতিপথটা তুমি একবার চিন্তা করো, তাহলে দেখো তুমি একটু হিন্টস পেতে পারো। আমি বললাম ঠিক আছে ম্যাম, আমি কি কিছু সময় নিতে পারি? বললো হ্যাঁ নিশ্চয়ই সময় নাও। আমি 3-4 সেকেন্ড ভাবলাম, 3-4 সেকেন্ড ভেবে কিন্তু আমি উত্তর দিলাম ইয়েস ম্যাম, মৌসুমী বায়ু যখন ভারতবর্ষে প্রবেশ করে সেটা পশ্চিমঘাট পর্বতে বাধাপ্রাপ্ত হয়ে দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। একটা পশ্চিমঘাট পর্বতের ঢালে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে বৃষ্টিপাত ঘটায়, অন্য শাখাটি কিন্তু আমাদের ভারতবর্ষের মধ্যে প্রবেশ করে এবং যেটা কিন্তু সুদূর একদম মেঘালয় পর্যন্ত গিয়ে মেঘালয়ের যে তোমার চেরাপুঞ্জি, যেটা আমরা সবাই জানি, সেখানে ধাক্কা পেয়ে কিন্তু বৃষ্টিপাত ঘটায়, যার প্রভাবে কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতে কিন্তু সর্বাধিক বৃষ্টিপাত হয় এবং এর কিছুটা অংশ আমাদের উত্তর ভারতে আসে, যার জন্য বৃষ্টিপাত হয়। কিন্তু সব থেকে বড় বিষয় হচ্ছে আমাদের যে মৌসুমী বায়ু সেটা কিন্তু এই থর মরুভূমি এলাকায় কিন্তু কোনো রকম বৃষ্টিপাত ঘটাতে পারে না। প্রথমত সেখান পর্যন্ত মৌসুমী বায়ু পৌঁছায় না, দ্বিতীয়ত সেখানে পর্যন্ত কিন্তু আমাদের যে মানে কোনো বৃহৎ কোনো পর্বত নেই যেখানে বাধা পেয়ে শৈলক্ষেপ বৃষ্টিপাতটা ঘটাবে। তো এই বিষয়টা কিন্তু আমি বলি। এবার দেখো এখানে তোমাদের জানার বিষয় কি, তোমাদের জানার বিষয় হচ্ছে এখানে এটাই যে ইন্টারভিউ বোর্ড মেম্বাররা কিন্তু তোমাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবে, তোমাকে ওই জায়গাটা ধরতে হবে। অনেক ক্যান্ডিডেট আছে, ইভেন আমিও হয়তো কনফিডেন্স না পাওয়ার কারণে বলতো না সরি ম্যাম আমার জানা নেই বা আমি পারবো না। তারা যেহেতু তোমাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করছে, তোমার এটা অবশ্যই কর্তব্য তুমি কিন্তু একবার একটু চেষ্টা করো, সেটা ঠিক হোক বা ভুল হোক। এক্ষেত্রে তুমি ঠিক ভুল কিছু একটা চেষ্টা করতে পারো, কারণ বোর্ড মেম্বার তোমাকে চাইছে, বোর্ড মেম্বার তোমাকে ধরিয়ে দিচ্ছে, বোর্ড মেম্বার তোমাকে হেল্প করছে, তারপরেও যদি তুমি চুপ করে থাকো তাহলে কিন্তু সেটা একটা বিশাল বড় ব্যাড ইমপ্রেশন যে তারা তোমাকে হেল্প করছে তাও তুমি তার হেল্পটা নিতে চাইছো না, তুমি যেখানে গোড়াপন্থী হয়ে যেখানে বসে আছো সেখানেই বসে থাকতে চাইছো। এটা খুব কিন্তু ব্যাড হ্যাবিট, তো এটা অবশ্যই করা যাবে না। যদি তারা তোমাকে হেল্প করে তারা কিন্তু অবশ্যই তোমাকে ওই জায়গাটা প্রিপেয়ার হওয়ার চেষ্টা করতে হবে, ওই জায়গাটা তোমাকে বলার একটু হলেও চেষ্টা করতে হবে, এইটা হচ্ছে বিষয়। এরপরে এটা যখন বলে ফেলি তখন বললাম বাহ এটা তুমি স্যাটিসফাইড, এটা আমরা খুবই সুন্দর বলেছো তুমি, এটা আমরা শুনে খুবই স্যাটিসফাইড হয়েছি, এটা তারা বললেন। ঠিক আছে ম্যাম, ধন্যবাদ ম্যাম, এরকম বললাম। তারপরে বললো যে আচ্ছা বেশ তাহলে তুমি আসতে পারো। তো এই ছিল আমার পুরো ইন্টারভিউ সামারি। আমাকে মোটামুটি 20 থেকে 18 থেকে 20 মিনিট মতো মোটামুটি রাখা হয়েছিল। আমার পরবর্তী যে ক্যান্ডিডেট ছিল সে তো ঘাবড়ে গেছে, ভাই তোকে এত কেন রাখলো। একটা জিনিস মাথায় রাখবে, যখন তোমার ইন্টারভিউ লেন্দি হবে তার মানে তুমি বুঝে নেবে তোমার ইন্টারভিউ ভালো হচ্ছে। তোমার মধ্যে এমন কিছু কোয়ালিটি তারা পেয়ে গেছে যে কোয়ালিটির জন্য তারা তোমার সঙ্গে কথা বলতে চাইছে। এবার তাহলে তোমার এই গোটা কথাগুলো শুনে, গোটা হিস্ট্রিটা শুনে যে তোমার মনে হতে পারে তাহলে তোমার মধ্যে কি কোয়ালিটি ছিল। দেখো ভাই আমার মধ্যে আমি যেটুকু পরে রিয়েলাইজ করেছি যে কোয়ালিটি এটা ছিল, আমি কোনো জিনিস যদি না জানা থাকে, যেটা একেবারে জানি না সেটা আমি ডাইরেক্ট বলছি না স্যার বা ম্যাম এটা আমার জানা নেই, কিন্তু যে বিষয়ে আমার কনসেপ্ট ক্লিয়ার আছে কিন্তু আমি কনফিডেন্সের অভাবে উত্তর দিতে পারছি না, সেখানে কেউ আমাকে কনফিডেন্স দিলে আমি সেই পথটা কিন্তু চলতে পারি, আমার সেই পথে চলার সাহসটুকু আছে। একজন পুলিশের কি দরকার, একজন পুলিশের নির্ভীকতা দরকার, একজন পুলিশের সাহসিকতা দরকার, একজন পুলিশের সততা দরকার, একজন পুলিশের কিন্তু সঠিক তথ্য থাকলে সেই সঠিক তথ্য ডেলিভার করা দরকার, যদি সঠিক তথ্য না থাকে তাহলে সেটা অ্যাভয়েড করা দরকার। তুমি সাপোজ কোনো একটা জায়গায় ডিউটিতে রয়েছো, সেখানে কোনো একটা ইনসিডেন্ট ঘটে গেছে, তুমি সেই ইনসিডেন্টটাকে
তোমার সুপেরিয়ার জিজ্ঞেস করছে বাবু কি হয়েছে বলো, তুমি সেখানে হয়তো কিছু কিছু জিনিস দেখেছিলে, কিছু জিনিস তুমি দেখোনি। এবার তুমি যে জিনিসটা দেখোনি সেটা তুমি অতিরঞ্জিত করে বাড়িয়ে বলতে যাচ্ছ যে আমি সুপেরিয়ার কাছে ভালো হবো বলে, তাহলে আলটিমেটলি কি হবে? আলটিমেটলি কিন্তু তোমার তদন্তের যে গতিপথ সেটা কিন্তু ডাইভার্ট হবে এবং তদন্ত কিন্তু সঠিকভাবে হবে না। তো কাজে এই কোয়ালিটিটা কিন্তু ব্যাড কোয়ালিটি। কিন্তু তোমার যেটুকু জানা আছে সেটুকু তুমি বললে, এরপরে তোমার সুপেরিয়র বললো বাবু একটু মনে করার চেষ্টা করো তো যে কি ঘটনাটা ঘটেছিল। তো তখন যখন তিনি তোমাকে কনফিডেন্স দিচ্ছে, তখন সততার সঙ্গে সত্যি কথাটা বলার যদি টেন্ডেন্সি তোমার মধ্যে থাকে, সেটা তোমার মধ্যে বেস্ট গুণ, সেই গুণটাই কিন্তু পুলিশে চায়। তো এই গুণগুলো কিন্তু যাচাই করা হয় যখনই কোনো জায়গায় কোনো পরীক্ষার ইন্টারভিউতে যাবে, সেই পরীক্ষার নিড কি, সেখানে কি চাওয়া হচ্ছে সেটা একটু ভেবে যাবে। তাহলে কি হবে, তোমরা ওই ইন্টারভিউ যখন অ্যাপিয়ার হবে তখন সেই কোয়ালিটিসগুলো যখন তোমার মধ্যে যাচাই করার তারা চেষ্টা করবে, সেই কোয়ালিটিসগুলো যাতে তুমি ওখানে ইনপুট করে আসতে পারো, ব্যাস এটুকুই, আর কিচ্ছু লাগে না। আর সব থেকে বড় বিষয় হচ্ছে, আমি তোমাদের বলবো যেটুকু তোমরা পড়াশোনা করেছো মোর দ্যান এনাফ পড়াশোনা করেছো, কোনো ঘাবড়ে যাওয়ার কোনো দরকার নেই। তোমাদেরকে নিজেদের মতো করে ওখানে ইন্টারভিউ বোর্ডে প্রবেশ করো, কনফিডেন্স হারাবে না, নার্ভাস হবে না। আর সব থেকে বড় বিষয় হলো যে যখন বোর্ড মেম্বাররা তোমাদের প্রশ্ন করবে, চেষ্টা করবে তাদের প্রশ্নগুলোকে সুন্দর করে গুছিয়ে উত্তর দেওয়ার। না জানা থাকলে সরি বলে জানি না, বা এটা আমি জেনে নেওয়ার চেষ্টা করব, বা এই মুহূর্তে মনে পড়ছে না, এই জাতীয় কথাগুলো বলবে। তোমার কথোপকথনে যেন ক্লিয়ারিটি থাকে, তোমার কথোপকথনে যেন কোনো রকম জড়তা না থাকে, আর তোমার কথোপকথনে যেন কেউ বোরিং ফিল না করে। দেখো তারা কিন্তু আমার সঙ্গে কথা বলেছে, তারা কথা বলেছে কারণ আমি কথা বলছিলাম। আমি যদি ওখানে চুপচাপ মাথা নিচু করে বসে থাকতাম তাহলে তারা কিন্তু কথা বলতো না। 2-3 মিনিটের মাথায় এক ছেলেটা কিছু জানা নাই, বের করে দাও বলে বের করে দিত। কিন্তু আমাকে যখন 17-18 মিনিট প্লাস, প্রায় 18 থেকে 20 মিনিটের কাছাকাছি যখন তারা আমাকে ওখানে প্রেজেন্ট রেখেছে, তার মানে তাদের কিন্তু আমার সঙ্গে কথা বলে স্যাটিসফাইড লেগেছে, তাদের কিন্তু আমার সঙ্গে কথা বলে ভালো লেগেছে। তো তোমার এই ভালো লাগাটাই ওখানে গিয়ে কাজ করাতে হবে, তোমার পার্সোনালিটি যেটা সেটাকে তোমার ওখানে গিয়ে রিপ্রেজেন্ট করে আসতে হবে, তোমাকে অন্য কিচ্ছু করার দরকার নেই। ঠিক আছে, চলো আজকের ভিডিও এই পর্যন্তই, অনেক বেশি লেন্দি হয়ে গেল ভিডিওটা। যারা শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি তোমাদের প্রত্যেকের ইন্টারভিউ অত্যন্ত ভালো হবে এবং প্রত্যেকে তোমরা ফাইনাল প্যানেলে নাম নথিভুক্ত করবে, এবং সব থেকে বড় বিষয় মা বাবার দুঃখ কষ্ট ঘুচাবে, এবং আগামী দিনে কিন্তু বেকারত্বের জ্বালা ঘুচিয়ে খুব তাড়াতাড়ি, আর হয়তো 1-2 মাস তার মধ্যে কিন্তু তোমরা বেকারত্বের যে চাদর সেই চাদরকে সরিয়ে নিজেরা কিন্তু নিজেদের একজন স্বাবলম্বী হিসেবে আত্মপ্রকাশ করবে, এমনটাই আশা করি। চলো আবারও দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিও নিয়ে, অন্য কোনো একটি পর্বে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে আর জমি প্রিপারেশন করবে। জয় হিন্দ।